আসসালামু আলাইকুম। আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। নতুন করে আরোপ করা কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলছে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী, যা জনগণের ভোগান্তি আরও বাড়াবে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মনে করে আওয়ামী লীগ সরকারের দেয়া বাজেট স্থগিত করে অন্তর্বর্তী বাজেট দেয়া উচিত এই সরকারের। ইমরুল আহসানের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরের দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে উল্লেখ করে বিএনপি বলছে, অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে আনাই চ্যালেঞ্জের। কিন্তু অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলো কার্যকর উপায়ে মোকাবেলায় ব্যর্থ হচ্ছে। বিএনপি মনে করে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন করারোপের সিদ্ধান্তের ফলে বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। সাধারণ জনগণের উপর কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। বিএনপি মনে করে অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টে বরাদ্দ বন্ধ রেখে এবং সরকারি খরচ কমিয়ে চলমান আর্থিক সংকটের সমাধান করা যায়। পাশাপাশি চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাসের পরামর্শ দিয়েছে দলটি। ইতিমধ্যে যে ম্যানেজমেন্টটা, এটা বিগত সরকারের লুটপাটের বাজেট বাস্তবায়নের মাধ্যমে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে। সরে এসে বর্তমান যে ক্রাইসিস, এটাকে অ্যাড্রেস করার জন্য নতুনভাবে চিন্তা করতে হবে। এটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না। এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না, যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি। যে প্রশ্নটা করা হয়েছে, যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একটি ইতিবাচক পথে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জসওয়াল বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় দেশের জনগণের জন্যই ভালো। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দিল্লি ঢাকার সঙ্গে ইতিবাচক সম্পর্ক এবং ইতিবাচক পথে এগোতে চায়। এ সময় তিনি দুদেশের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা এবং নয়াদিল্লিতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে ভারতের অবস্থান জানান। দাবি করেন, বাংলাদেশের সঙ্গে অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সরকার অবিবেচকভাবে একদিকে ভ্যাট বৃদ্ধি করছে, অন্যদিকে সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর বিআইসিসি মিলনায়তনে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে তিনি এমন মন্তব্য করেন। এ সময় অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন বিশ্লেষকরা। ব্যবসা বাণিজ্যের জন্য দেশ এখন সবচেয়ে কঠিন সময় পার করছে উল্লেখ করে ব্যবসায়ীরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অর্থনৈতিক সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরও জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। বাণিজ্য উপদেষ্টা বলেন, নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও আর্থিক খাতের সংস্কারে সরকারের তেমন মনোযোগ নেই বলে উল্লেখ করেন অর্থনীতিবিদগণ।
দখল, ঘুষ এবং মামলা বাণিজ্য না করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর ও জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতা জীবন দিয়ে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন ও দুর্নীতির কবর রচনা করতে চেয়েছে। রাজশাহী মহানগর জামায়াতের আমির ডক্টর কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এখানে ফুটপাত দখল হয়, হাট বাজার, বালুমহাল, জলমহাল, বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড সবগুলাতে দখলদারি হয়। তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা, এটাকে সম্মান, এই কাজ যারা করেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করি এই কাজটা ছেড়ে দেন, মেহরবানি করে এই কাজটা করবেন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। প্রায় 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ডিবি পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে দুদক। গতকাল রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হেড অফ বিএফআইও জনাব মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে প্রায় 2 কোটি টাকার অবৈধ সম্পদের একটা মামলা দায়ের করি। সে মামলায় আমরা গতকাল ডিএমপির সহযোগিতায় তাকে আমরা গত রাত্রে গ্রেফতার করি মিরপুর থেকে। যাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি তারা হয় জেলে থাকবে, না হয় বেলে থাকবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করছি প্রত্যেকেরই আমরা এরকম গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাবো, কেউ বাইরে থাকবে না। দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারে কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ম্যানপাওয়ার না থাকা সত্ত্বেও ছিল 35 বেড, সেটাকে আমরা করলাম আরও 50 বেড আমরা বাড়ালাম। তো আমি যেটা মনে করি, আমরা যদি প্রপারলি এই জিনিসগুলো করতে পারতাম এবং যদি করতে পারি সত্যি সত্যি যদি আমরা ইনশাল্লাহ এগুলো করতে পারি, তাহলে আমরা এদেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরেও কিন্তু প্রচুর লিমিটেড। কারণ বাইরের জগতে আপনারা দেখেন নার্সের প্রচুর অভাব। সারা আমেরিকা বলেন, ইউরোপে বলেন, অনেকে কেয়ার গিভার চায়। তো এই প্রশিক্ষণগুলো দিয়ে আমরা তো বিদেশের লোকবল পাঠিয়ে লিমিটেড আনতে পারি। আমাদের কিন্তু আল্লাহর রহমতের জনবল কিন্তু কম না, ইয়াং জেনারেশন আমাদের অনেক বেশি। কাজে এই জনগোষ্ঠীকে যদি আমরা জনশক্তিতে পরিণত করতে পারি প্রপারলি, তাহলে কিন্তু আমাদের একটা সম্ভাবনা আছে। টারবাইন বিস্ফোরণের কারণে বন্ধ হয়ে গেছে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের চিনি উৎপাদন, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শ্রমিক কর্মচারীরা জানায়, গতরাত 2:30টার দিকে বিকট শব্দে মূল কারখানার টারবাইনে বিস্ফোরণ ঘটে। এতে যন্ত্রাংশের কিছু অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। বন্ধ হয়ে যায় আখ মাড়াই ও চিনি উৎপাদন। মিল কর্তৃপক্ষ জানায়, টারবাইন মেরামতে অনেক সময় লাগবে, তবে বিকল্প উপায়ে সন্ধ্যা নাগাদ আখ মাড়াই শুরু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মিলের ব্যবস্থাপনা কর্মকর্তারা। রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান। বাড়ির উঠানে পতিত জমিতে সবজি বাগান করে নিজেদের প্রতিদিনের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে আয়ের সুযোগ পাচ্ছেন গ্রামীণ নারীরা। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর পবা উপজেলার কুমড়াপুকুর গ্রামে নিজেদের বাড়ির উঠোনের অনাবাদি পতিত জমিতে নারীরা এভাবে গড়ে তুলেছেন পারিবারিক পুষ্টি বাগান। এসব বাগানে নানা জাতের সবজির পাশাপাশি চাষাবাদ হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ও আদা জাতীয় মশলা। আমার ফ্যামিলির পুষ্টি চাহিদা মিটছে, বিষমুক্ত সবজি খেতে পাচ্ছি। এই জায়গাটা পড়েছিল, এখন এগুলো করে এখন আমার হারে সুবিধাই হয়েছে। পেঁয়াজ আর রসুন আমি বাড়িতে সারা জীবনই করে খাই, আমি বাজার থেকে কিনে নিয়ে আসি না। পুষ্টি বাগানে উৎপাদিত ফসলে কোনো কীটনাশক ব্যবহার না করায় পরিবারের সদস্যদের বিষমুক্ত ও নিরাপদ সবজির যোগান দিতে পেরে খুশি নারীরা। অন্যদিকে আগের মতো সবজি ও মশলা জাতীয় পণ্য কিনতে অর্থ ব্যয় না হওয়ায় খুশি গৃহকর্তারা। আমি আমার পরিবারকে পুষ্টিকর খাবার, শাকসবজি আর বিষমুক্ত খাবার খেতে দিতে পারে, আমি খুবই খুশি। সবজি আর কোনোটাই কিনা লাগে না, এখনো অতিরিক্ত হয়, বরং মাসে কিছু বেচা লাগে। দেশে একদিকে যেমন আবাদি জমি কমে যাচ্ছে, অন্যদিকে জনসংখ্যা বাড়ায় খাদ্যের চাহিদা বাড়ছে। আবার মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে বাড়ছে
মানুষের রোগবালাই। এমন পরিস্থিতিতে পারিবারিক পুষ্টিবাগান করতে গুরুত্ব দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আগামীতে যে সুস্থ বাচ্চা বেড়ে ওঠার জন্য, তাদের মস্তিষ্কের বৃদ্ধির জন্য নিরাপদ খাবারের প্রয়োজন আছে। এই নিরাপদ খাবারের জন্য আপনাদের বাড়িতে নিজেরা চাষ করে খেতে হবে। এই বসত বাড়ির কোনো জায়গায় ফেলে না রেখে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন করে নিজের যে সবজির চাহিদা, দৈনন্দিন আমাদের যে সবজির যে চাহিদা আছে, সেই চাহিদাটা যেন পারিবারিক পুষ্টিবাগান থেকেই মেটানো সম্ভব হয়। রাজশাহী জেলায় এরই মধ্যে ৫,২০০টি পরিবার নিজেদের বসতবাড়ির অনাবাদি পতির জমিতে গড়ে তুলেছে পারিবারিক পুষ্টিবাগান। প্রান্তিক নারীদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। সম সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। নারী অনূর্ধ্ব ১৯ টি-20 বিশ্বকাপে নেপালের দেয়া ৫৩ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। কুয়ালালামপুরে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে চমৎকার বোলিং পারফরমেন্স করেছে বাংলাদেশের মেয়েরা। টস হেরে ব্যাট করে মাত্র ৫২ রানে অল আউট হয়ে যায় নেপাল। ১৯ রান করেন ওপেনার সারা পারভিন। সীমানার ব্যাট থেকে আসে ১০ রান। বাংলাদেশের হয়ে জান্নাতুল মহুয়া ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন নিশি, ফাহমিদা, আনিসা। ৪ গ্রুপে ১৬টি দল অংশ নেবে। ডি গ্রুপে ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪ গ্রুপের প্রতিটি থেকে সেরা 3টি করে দল সুপার 6-এ খেলবে। 2 গ্রুপের শীর্ষ 2টি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। ৩১ জানুয়ারি সেমিফাইনাল এবং 2 ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।